সুখবর সুখবর সুখবর, কৃষ্ণকলি আর কৃষ্ণ বালকদের জন্য সুখবর। 7 দিনে, হ্যাঁ মাত্র 7 দিনে আপনার রোদ পোড়া, তামাটে, খসখসে, কুচকুচে কালো চামড়াকে সাদা ধবধবে মসৃণ মোলায়েম করতে চান? ভাবছেন কিভাবে সম্ভব? বেশি ভাববেন না, কারণ অসম্ভবকে সম্ভব করাই টিম আন্ডারকভারের কাজ। তাহলে ভূমিকার রাশ টেনে এবার অনুসন্ধানের চরকায় তেল ঢালা যাক। কি করো তুমি? না না, ম্যানেজার ফেলি আমাদের ব্র্যান্ডের নাম সৌরভ। পার্শ্বের মধ্যে কিন্তু লাগে না, বেস্ট মধ্যে। গল্পের নাম ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, তাই প্রথমেই নামকরণের সার্থকতা প্রমাণ দেওয়া উচিত। আর সেই উচিত কাজটি করতেই ছদ্মবেশের আড়ালে টিম আন্ডারকভার। চলুন তাহলে শুরু করা যাক রং ফর্সা করার থিওরি আবিষ্কার। মেকআপ এই শব্দটির সাথে অপরিচিত নারী পুরুষ নেই বললেই চলে। প্রকৃতি প্রদত্ত রংকে বদলে দিয়ে নতুন রঙে নিজেকে সাজাতে মেকআপের বিকল্প নেই। কিন্তু এই রং বদলের প্রক্রিয়ায় যেসব প্রসাধনী ব্যবহৃত হচ্ছে সেটা আসল নাকি নকল, খালি চোখে এই পার্থক্য বোঝা বেজায় মুশকিল। তাই অনুসন্ধানের আতসী কাঁচের নিচে ফেলে বোঝার চেষ্টায় অনুসন্ধানী টিম আন্ডারকভার। সোর্স মারফত খবর মেলে মেকআপের কাজে ব্যবহৃত প্রসাধনী নাকি শতকরা 70% নকল ও নিম্নমানের। যেখানে নিম্নমানের চক পাউডার ব্যবহার করে তৈরি করা হয় তথাকথিত আন্তর্জাতিক মানের মেকআপ সরঞ্জাম। উড়ো খবরের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানী আন্ডারকভার ডেমরার পথে। এ বাড়ি ও বাড়ি খোঁজ খবর, বেশ কিছুক্ষণ ঘাম ঝরিয়েও কোনো কারখানার অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু আগেই বলেছি, ব্যর্থতা নামের শব্দটি টিম আন্ডারকভারের অভিধানে নেই। তাই অনুসন্ধানের চরকায় আরও একটু তেল ঢালতেই সফলতার সুবাতাস সাড়া দেয়, নাকে এসে পৌঁছায় মেকআপের কড়া গন্ধ। তারপর স্থানীয় একজনকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় এখানেই আছে আমাদের কাঙ্ক্ষিত মেকআপ প্রসাধনী তৈরির কারখানা। এগুলো কি জিনিস? পাউডার পাউডার ওই যে আমাদের জন্য, আমাদের যে ফেস পাউডারের জন্য এগুলো তৈরি করা হয়। আর অন্য কিছু না, এটা অন্য কোনো মেকআপের জন্য, আর কোনো কিছু না। একটু কড়া করে ধরতেই দৃশ্যপটে হাজির কাঙ্ক্ষিত মেকআপ গোডাউনের মালিক মহাজন। বেকায়দায় পড়ে তিনি টিম আন্ডারকভারকে তার কারখানায় নিতে বাধ্য হন। এবার নিজের চোখেই দেখুন আসলে কি ধরনের কাঁচা মাল দিয়ে তৈরি হচ্ছে নামি ব্র্যান্ডের পাকা মালগুলো। অনুসন্ধানী ক্যামেরার চোখে ধরা পড়া এই ছবিগুলো বলছে কিছুক্ষণ আগেই এই পাত্রে ফালতু মানের চক পাউডার দিয়ে বানানো হয়েছে তথাকথিত উচ্চমানের মেকআপ সামগ্রী। এখানেই শেষ নয়, ঢাকা ও এর আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এরকম প্রায় 350 কারখানায় প্রতিনিয়ত ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট টাইপের প্রসাধনী তৈরি হচ্ছে। আর সেগুলো স্থান পাচ্ছে রাজধানীর জমজমাট বিপণী বিতানগুলোতে। শুধু মেকআপ প্রসাধনী নয়, এই কারখানার আরেকটু অন্দরে যেতেই চোখে পড়ে সুগন্ধির বিশাল ভাণ্ডার। এমন হতে পারে আমি যে সুগন্ধি নামী ব্র্যান্ডের বিদেশি বলে ব্যবহার করছি সেটাও এই কারখানায় তৈরি হচ্ছে। শুধু রিফিল করানো হয় যেটা ভালো বোতল সেটাই, তাছাড়া খারাপ বোতল যা আছে সব ফেলে দিতে হয়। এটি বিএসটিআই আমাদের অনুমোদন। এখন আমাদের মালিক সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো জানে। পার্শ্বের মধ্যে কিন্তু লাগে না বিএসটিআই অনুমোদন। একটা কথা বলুন, ল্যাব না, ল্যাব আমরা এখন আমাদের ল্যাব নেই এখনো। আমরা মাল এখনো ওই আঙ্কেল জানে, কারণ আমাদের রুম কিন্তু এখন করতেছে ওনারা। কি ভাবছেন রং ফর্সা করার জন্য আপনার প্রিয় ত্বকে প্রতিদিন যা লাগাচ্ছেন সেগুলো আসল নাকি নকল? ভেবে কুল কিনারা করতে পারবেন না মনে হয়, কারণ এই নকলবাজরা অত্যন্ত মেধাবী। তাই চলুন প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গে যাই। মুখের পর এবার শরীরের ত্বক চর্চা, যার অন্যতম জনপ্রিয় প্রসাধনীর নাম বডি লোশন।
টিম আন্ডারকভারের অনুসন্ধান সহযোগী মারফত খবর আসে আন্তর্জাতিক মানের বডি লোশন ডাভের চকবাজার ভার্সন তৈরি হচ্ছে ঢাকার ইসলামবাগে। সে দৃশ্য ধারণ করে দর্শকদের দেখাতে ঘাপটি মেরে চাঁদনী ঘাটে টিম আন্ডারকভার। অনুসন্ধানী চোখ কান খোলা রেখে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ। সিঁড়ি বেয়ে দোতলা ঘরে উঠে দরজায় কড়া নাড়ে টিম আন্ডারকভার। দেখুন কি এলাহি কাণ্ড কারখানা। এই যে দুটি ইয়া বড় পাতিল দেখছেন সেখানেই তৈরি হচ্ছে ডাভ লোশন। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসী চোখকে বিশ্বাস করাতে চোখের পলক না ফেলে দেখুন। আর পাশে পড়ে থাকা এই যে হাজারো বোতল দেখছেন, কিছুক্ষণের মধ্যেই সেগুলো ভরে উঠবে ডাভ লোশনে, যেটা বিদেশ থেকে আমদানি করা নয়, খাঁটি স্বদেশী কিন্তু ভেজাল। এবার একটু কারখানার পরিবেশ পরিস্থিতির দিকে চোখ বুলান। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। এক ড্রামে মোম, অন্যটায় গ্লিসারিন আর একটায় রং। এগুলোকে একসাথে মিলিয়ে অশিক্ষিত কেমিস্টরা তৈরি করছে তথাকথিত আন্তর্জাতিক মানের বডি লোশন। এবার যারা এগুলো বানাচ্ছেন তাদের প্রসঙ্গে আসে, ধরা খেয়ে স্বীকারোক্তি দেয়া ছাড়া তাদের আসলে আর কোনো উপায় নেই। কিছু মোম আছে, কিছু বেজলিং আছে, আর এই যে পানি টানি এটি দিয়েই বানায়। আমি কিন্তু আইসি 2 দিন ধরে, কিন্তু আমি সবকিছু অন্তরে বুঝি নেই। এটার থেকে এটা তৈরি হয়। এটা লোশন, ডাব লোশন। বেচারা কর্মচারীরা তো নেহায়েত পেটের দায়ে কেমিস্ট কিংবা বিজ্ঞানী, কিন্তু যিনি এর মালিক এবার তার খোঁজাখুঁজিতে তাকে পাওয়া না গেলেও বেরিয়ে আসার পথে পাওয়া গেল মালিক প্রতিনিধি। তার মুখে শুনুন তাদের শাক দিয়ে মাছ ঢাকার খোঁড়া যুক্তি। ছোটোখাটো কেমিস্ট এখান থেকে রাখা যায় না, একটা খরচের ব্যাপার সেবা আছে। কেমিস্ট আমাদের দেখাই দেওয়া যায়, হ্যাঁ, ওই হিসাবে আমরা কাজ করি। হ্যাঁ, না বিএসটি লাইসেন্স নেই। অন্য প্রসাধনীর নকলামি বয়ানের আগে দেখাবো কিভাবে কোন ধরনের সিন্ডিকেটের হাত ধরে এগুলো গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছায়। এই রহস্য জাল ভেদ করতে আমাদের প্রাথমিক পরিচয় কসমেটিক্স ব্যবসায়ী। অল্প পুঁজি কিন্তু লাভের আশা অধিক, তাই ভেজাল কসমেটিক্স সাপ্লাইয়ের চক্রের সাথে আলাপে আড়ি পাতুন। যা যা লাগবে জাস্ট ওরা বলবেন যে একটা মেসেজে লিখে আমার এই নাম্বার আপনার কাছে আছে না, আমার এই নাম্বারে সেন্ড করবেন। কিছুক্ষণ পরে আমি আপনার প্রাইসও পাঠাবো। যদি ওই প্রাইস হয় আপনাদের যদি নিতে মন চায় তাহলে আমার বলবেন যে হ্যাঁ ভাই দেন পাঠান, হবে। তখন আমি বলে দেবো মোটামুটি, যদি আজকে বলেন বিকালের মধ্যে, তখন কালকে সকালে মাল দিয়ে দিতে পারবো। পাবলিক যে চকের যে দোকানদার, এও বুঝে না যে এটা কি আসলে লিগেল বাংলাদেশি না ইউকে না ইন্ডিয়ান। মাল ধরার শোরটাও, হ্যাঁ, মাল ধরার শোরটা যে নাগাদ আমার সাথে যে ব্যবসা করে হলো মেন। ওই আজকে এই প্রফেশন এসে লেদাখাল থেকে পরে রয়েছে প্রায় 10-12 বছর এক্সপিরিয়েন্স। মাল ধরলে বুঝতে পারবো যে এটা কোন মাল, কোন ক্যাটাগরি মাল। তার কথা মতো সে সব মালই সাপ্লাই করতে পারবে। তার কথা সূত্র ধরেই মার্কেট যাচাইয়ে নিউ মার্কেটের গাউসিয়ায় টিম আন্ডারকভার। প্রথমে আলো ঝলমলে দোকানগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এবার পরিচয় গোপন রেখে দোকানের কাছে জানতে চাওয়া আসলে কিভাবে কাস্টমারদের মুরগি বানাতে হয়। শুনুন তার সেই মুরগি বানানোর থিওরি। 1250 টাকা 1250 টাকা আসতেছে। আচ্ছা, টোটাল কাস্টমার তো আর কি এটি দেখলে তো মুরগি হইব। হ্যাঁ, এটা তো মুরগি অবশ্যই এগুলো মনে হয় অরিজিনাল মনে করেন। এটা হচ্ছে আপনার অরিজিনাল মানে কোম্পানির ডুপ্লিকেট চাই না আর কি। ঠিক আছে, চকে গেলে কিগুলি পাবো? চকে গেলে এগুলো পাওয়া যাবে অরিজিনাল বাট কপি মাল। তাইলে তো হ্যাঁ আর কি কাজ পাবলিক অরিজিনাল না, একই মাল শুধু মনে করেন কপি। মাল একই আর কি দেখতে একই। এই আমি আপনাকে দেখাই, আমার কাছে আছে অরিজিনালটা। এটা হচ্ছে মনে করেন অরিজিনাল। এটা কপি হচ্ছে মনে করেন মতো। এটা কপি, এটা অরিজিনাল। এটা অরিজিনাল আর এটা কপি। এটা কপি না, এটা দুইটা মানে একই জিনিস। আমরা বুঝার তো কোনো কাজ নেই, বুঝার কাজ নেই। তাহলে আমি কিভাবে বুঝবো অরিজিনালটা? দাঁড়ান, আপনি বুঝার কোনো কাজ নেই করছি না, এটা বুঝতে কোনো উপায় নেই। এইভাবে করছি, হ্যাঁ এইভাবে করছি। এইভাবে করা এটা কি গার্নিয়ার? হ্যাঁ গার্নিয়ার। মুরগি থিওরি মাথায় ঢুকিয়ে ছদ্মবেশ ছেড়ে ফেলে এবার সেই দোকানের কাছে বড় ক্যামেরায়। তখন পরিস্থিতি ঠিক উল্টো। দেখা যায় একজন কাস্টমার এসে ভেজাল কসমেটিক্স সম্পর্কে অভিযোগ করছে।
এটা আমার পায়ের ভিতরে অ্যালার্জি বেড়ে যায়, ঘামাচির মতন হয়ে ঘা হয়ে গেছে, যে কারণে আমি এই জিনিসটা চেঞ্জ করতে আসছি। অভিযোগ খুব সংক্রামক, শুরু হলে আর শেষ হতে চায় না। হ্যাঁ, আমরা তো জানি না যে দোকানদার কি দিল বা কি ইউজ করলাম আমরা, তখন যে পরিণত হয় আমাদের মুখে সেটা যাতে না হয়, আমাদের যাতে ভালো কোয়ালিটি দেওয়া হয় আমাদের। মানে বলতেছে অরিজিনাল, আসলে অরিজিনাল না। সো বিকজ অফ এর জন্য আপনারা আর কি চেষ্টা করবেন চেনা পরিচয় দোকানে যাইতে, কারণ ওরা আপনারা কখনোই ঠকাবে না। কাস্টমার না, এটা আমরা আচ্ছা কাস্টমার না। জমে ওঠা অভিযোগগুলো নিয়ে কিছুক্ষণ আগে আমাদের মুরগি বানানো দোকানের কাছে জিজ্ঞেস করতেই বেচারা দিক বিদিক হারিয়ে পালানোর চেষ্টায় ব্যস্ত। শুধু মেকআপ আর লোশন নয়, আপনার প্রিয় চুলকে ঘন, কালো, উজ্জ্বল আর মসৃণ করতে যে সাবান, শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করছেন সেগুলো আসল নাকি খাঁটি নকল, সেসব প্রশ্নের উত্তর জানতে একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে। ফিরছি বিরতির ক্ষণিক বিরহ শেষে। বিরতির ফাঁকে কি কপালে চিন্তার ভাঁজ পড়েছে? আপনি কি ভাবছেন আপনার প্রসাধনীগুলো কি আসল নাকি নকল? ভাবনা কমান, কারণ টিম আন্ডারকভার আপনাদেরকে চেনার পথ বাতলে দেবে। তবে তার আগে চলুন আপনার প্রিয় মুখকে উজ্জ্বল করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন সেগুলো আসল নাকি খাঁটি নকল এবং সেগুলো কোথায় তৈরি হচ্ছে সেগুলো দেখাবো আপনাদেরকে। বাংলা কিংবা ইংরেজি কোনোটিতেই ফেস ওয়াশ বানান করতে পারবে না এমন ছেলেটি বানাচ্ছে ফেস ওয়াশ। তাও আবার দেখুন, যেন তেন নয়, নামি দামি ব্র্যান্ড। সাবানের খাট থেকে ত্বক রক্ষা করতেই যেখানে সাধারণ মানুষ ফেস ওয়াশ মুখী, সেখানে ঢোকানো হচ্ছে সাবান পানি। ফেস ওয়াশ নিয়ে অনুসন্ধানে নেমেই চোখ পড়ে শ্যাম্পুর এলাহি কাণ্ড কারখানায়। একই কারখানায় বিদেশি মোড়কের খালি বোতলে ঢোকানো হচ্ছে চকবাজার মানের শ্যাম্পু। এই গল্প শুধু এই কারখানা নয়, আরো অনেক আছে। সেই অনেকগুলোর একটি সন্ধানে লালবাগে টিম আন্ডারকভার। সরু অলিগলি পেরিয়ে 7 তলা বাড়ির এক চিলেকোঠা। সেখানে ঢুকতেই চোখ চড়ক গাছ। কেন সেটা নিজের চোখে দেখে বিশ্বাস করুন। বাথরুমের ড্রামে গ্লিসারিন, লবণ, সাদা পাউডার আর পারফিউম মিশিয়ে বানানো হচ্ছে ভেজাল শ্যাম্পু। এরপর পড়ে থাকা এসব হাজার হাজার নকল কিংবা আসল বোতলে ভরে এগুলোকে আন্তর্জাতিক মান দেয়া হচ্ছে। তারপর সেটা মোটা অঙ্কের টাকায় কিনছি আমি কিংবা আপনি। কৃষ্ণকলিরা মন খারাপ করবেন না, এবার আপনাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে টিম আন্ডারকভার। সৌরভ অ্যান্ড লাভলি ক্রিম মেখে মাত্র 3 সপ্তাহে আপনারা হয়ে উঠবেন বলিউড নায়িকাদের মতো ধবধবে। চলুন তাহলে আপনাদের চকচকে বানানোর মিশন শুরু করা যাক। 52 বাজার 53 গলির এক গলি, চকবাজারের দেবীদাস ঘাট। টিম আন্ডারকভারের কাঙ্ক্ষিত অনুসন্ধানের স্পট সৌরভ অ্যান্ড লাভলির কারখানা সেখানেই। ঢুকতেই মনে হয় ভেড়ার দলে বাঘ পড়েছে, সবাই মুখ লুকাতে ব্যস্ত। মেঝেতে গাদাগাদি খালি প্যাকেটে, সেগুলোতে সৌরভ অ্যান্ড লাভলি ঢোকাতে ব্যস্ত তারা। প্যাকেটজাত করার আগে এখানেই তৈরি করা হয় এই প্রসাধনী। চলুন তাহলে একটু কারখানা ঘুরে দেখা যাক। কি হাল দেখেছেন? ড্রামে ড্রামে রং ফর্সা করার মিশন নিয়ে পড়ে আছে ক্রিমগুলো, আর তার পাশ দিয়ে উঠছে মশা, মাছি, হাবি জাবি আরো কত কি। ছবি তোলায় কিছুটা বাধার মুখে পড়ে টিম আন্ডারকভার, কিন্তু সেই বাধা বেশিক্ষণ টেকে না। এরই মাঝে ম্যানেজারের সাহায্যে তখন তাকে কারখানার মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি পালাতে ব্যস্ত। না, এগুলো না, আমাদের হয় না। না না, কে বলছে আপনাদেরকে 25টা আইটেম আছে? তো দেখান আমাকে 25টা। না না না, আমি তো বলছি আপনাকে মেহেদি বানাই না, আপনি তো নিজে দেখছেন না। এখন তো আপনি বললেন আমাকে মেহেদি বানান কিনা, এখন আমি বলছি এখন বানাই না। তো আপনি এটা আরেকবার আসতে দেখিয়ে গেছেন না। মার্কেটে কি আইটেম আছে দেখেন আপনি, আমি কেমনে বলবো? আমার সৌরভ যেতেছে, সৌরভ নামে আমি যেটা করছি এটা আমি যেতেছে।
চুপ থাক জি এত কিছু তো আমি তো কেমিস্ট না, আমি তো জানি না, বুঝেন নাই? কেমিস্ট আছে, কেমিস্টের কাছে যাই জিজ্ঞেস করি। কেমিস্টকে আমি জানি, বসে জানি, ওই উনিদের কাছে। এটা কি আমরা বলতে পারি? তাহলে তো আমি মহাজন থাকতাম। কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির কারখানা মালিক, অর্থাৎ যিনি রং ফর্সা করার দায়িত্ব নিয়েছেন, তাকে কারখানার মান নিয়ে প্রশ্ন করা হলে ধানায় পানায় ঢঙ্গে উত্তর দেন তিনি। কি বলবো, বিএসটিআই করতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক ঝামেলা। এখন বিএসটিআই করতে গেলে আপনার দেখা গেছে একটা প্রতিষ্ঠানের ল্যাব করতে হইব, 3-4টা রুম লাগবে, আপনার একজন কেমিস্ট লাগবে, অনেক বিশাল খরচের ব্যাপার। কিন্তু আসলে সবার পক্ষে এটা সম্ভব না। এখন সরকার যদি সহযোগিতা করে এই বিষয়ে, তাহলে দেখা গেছে সবাই বিএসটিআই করে সঠিকভাবে কাজ করতে পারে। আপনার টয়লেটের পাইপের মধ্যে যদি বিএসটিআই লাগে, এই বিল্ডিং করছি সিমেন্টের যদি বিএসটিআই লাগে, তাহলে একটা মানুষের শরীরে ব্যবহার হতে বিএসটিআই কেন লাগবে না? অবশ্যই বিএসটিআই লাগবে। আমরা চাই এগুলো বিএসটিআইয়ের আওতায় আসুক, আমরাও বিএসটিআই করে নিব। সবচেয়ে মজার তথ্য হলো এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI এর অনুমোদনের প্রয়োজন নেই এমন অজুহাতে সৌরভ লাভলি নাম দিয়ে বানাচ্ছেন স্ক্রিন ক্রিম, মেহেদি, ভেসলিন সহ প্রায় 28 ধরনের প্রসাধনী পণ্য, যার মধ্যে হিন্দি সিরিয়ালের নামেও তৈরি হচ্ছে নানা প্রসাধনী। বুদ্ধিমান দর্শকদের মনে নিশ্চয় একটা প্রশ্ন তৈরি হয়েছে, কেন এই নকল প্রবণতা? উত্তর একটাই, মুনাফা, অতি মুনাফা। এবার গ্রাফিক্যালি দেখাবো লাভের সমীকরণ। পণ্যের নাম জনসন বেবি সোপ, আসলে লাভ কম, নকলে লাভ 5 গুণ। ফগ বডি স্প্রে, এখানেও আসলের তুলনায় নকলে লাভ কন্টেনার প্রতি 160 থেকে 180 টাকা পর্যন্ত। সানসিল্ক শ্যাম্পু, এখানেও একই সমীকরণ, নকলে লাভ 100 থেকে 150 টাকা আর আসলে লাভ মাত্র 10 থেকে 15 টাকা। লাভ লোকসানের হিসেব নিকেশ তো জানা গেল, এরই মধ্যে নাক, চোখ, মুখ সবকিছুরই রূপচর্চা হলো। এবার চলুন হাত রাঙাই, মানে মেহেদি উৎসব শুরু করি, তাও আবার যেন তেন নয়, অ্যাক্টিভ গোল্ড টাইপের মেহেদি। ফর্সা সুডোলো হাত রঙিন হচ্ছে, যেন নকশি কাঁথায় বুনন আঁকছে শিল্পী। মাত্র 5 মিনিটেই টুকটুকে লাল হয়ে যাবে হাতটি। কিন্তু এর বিপরীত চিত্রও আছে। আপনি যদি আসলের বদলে নকল মেহেদি হাতে লাগিয়ে ফেলেন, তবে সেটা টুকটুকে না হয়ে ঠিক এই রকম হবে। এবার আসা যাক এই ধরনের নকল মেহেদি কারা, কিভাবে, কোথায় তৈরি করছে সেই প্রসঙ্গে। অনুসন্ধান সূত্রে খবর আসে রাজধানীর আদাবর এলাকার একটি কারখানায় ভেজাল মেহেদি বানাচ্ছে একটি চক্র। সূত্রের দেয়া সুতো ধরে লোকেশনে পৌঁছানো, আঁকা বাঁকা চিপা অলিগলি পেরিয়ে যে দোতলা বাড়িটি দেখছেন, এখানেই তৈরি হচ্ছে আপনার হাতে ফসকা ফেলা অ্যাক্টিভ গোল্ড টাইপের মেহেদি। কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে টিম আন্ডারকভার ঢুকে পড়ে সেই কারখানায়। ঢুকেই যখন পড়েছি, তখন আপনারাও ক্যামেরার চোখে পরিস্থিতি দেখে নিন। এখানে নেইয়ের তালিকা অনেক লম্বা। প্রথমত, কেমিস্ট নেই। দ্বিতীয়ত, নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশ। আর তৃতীয়ত, মেহেদিতে এক ফোঁটাও ভেষজ মেহেদির অস্তিত্ব নেই। তালিকার সাথে এবার তথ্য প্রমাণ মেলাই। যিনি মেহেদি বানাচ্ছেন তার কাছে জানতে চাওয়া কিভাবে এটা তৈরি হয়, তখন তার উত্তর শুনুন। এই যে এই সুইচ দিয়ে, তারপরে এই যে এটির ভিতরে টাইম বাই, অটুক পরিমাণ এটির ভিতরে কতটুক ঢুকবে, এরকম একটা টাইম দেওয়া রয়েছে। সেই টাইমে একটুক পরিমাণ ওজন হয়ে চলে আসবে এটির ভিতরে। এই তো আমি নতুন এসেছি, আমি সেরকম কিছু জানি না। সে যাই হোক, তিনি গোবেচারা গরিব কর্মচারী, তিনি নাও জানতে পারেন। তবে যিনি জানেন সেই মালিক মশাইকেই ফোন করেন কর্মচারী। নিউজ 20 জি, এই মেহেদি দেখতেছে, বলতেছে যে কি মেহেদি, কি বিষয় আসায়। তার সাথে কথা হয় টিম আন্ডারকভারের। আপনি মেহেদি ভাই বলছেন? কোথায় আছেন আপনি? আপনারা তো কখনো এসে পাওয়া যায় না, আপনি একটা ইন্টারভিউ নিতেন। আমি নিউজ 24 এর একজন রিপোর্টার। আমার নাম ফখরুল। ফোন আলাপেই শেষ নয়, আরো মজা আছে। তবে বাকি মজা দেখানোর জন্য একটু অপেক্ষা করাবো। আর প্রতীক্ষার ফাঁকে আপনাদেরকে জানাবো, আমি বা আপনি আমাদের প্রিয় ত্বকে জেনে বা না বুঝে যেসব ইট পাথর ঘষছি, সেগুলো আসলে কতখানি ক্ষতিকর। গায়ের রংটা কিন্তু আসল ব্যাপার না, স্কিনটা কতটা হেলদি সেটা বরং বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। যে আমরা 1-2টা কোম্পানিকে একচেটিয়া ভাবে বিজ্ঞাপন চালিয়ে যেতে
দেখছি, এবং তারা দেখাচ্ছে যে রং ফর্সা হলে মেয়েগুলো এগিয়ে যায় সামাজিকভাবে, তাদের কাজের ক্ষেত্রে এসব। আমার মনে হয় সরকারিভাবে এটাকে নিষিদ্ধ করা উচিত। ভেজাল জিনিস যেটা তৈরি হচ্ছে সেটা অসাধু ব্যবসায়ীরা তৈরি করতেছে, এবং সেটা যেন মার্কেটে না আসতে পারে তার জন্য আমাদের ভিজিলেন্স থাকতে হবে আর কি। মানে ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা লক্ষ্য করতেছি, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না, আর যেটা সেক্স অর্গান যেটা সেইটা অনেক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে আর কি। তারপরে কিডনি যেটা আমাদের সেটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক। ভেজালে যে কি উপাদান তারা দিচ্ছে এটা তো আমাদের খুব একটা বোধগম্য নয়, এবং আমাদের তারা কখনো জিজ্ঞেসও করে না। কিছু কিছু যে ইনগ্রিডিয়েন্ট আছে, মার্কারি এবং আদার কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, সেগুলো অনেক লং টাইম ব্যবহার করলে স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এইখানে এত বেশি লাভ, আপনার 30 টাকা ইনভেস্ট করে হয়তো সে 300 টাকাটা শ্যাম্পু তৈরি করে ফেলছে। সুতরাং এই যে মাঝখানে তার 250 বা 270 টাকা লাভ বা প্রফিট সে করছে, এটা লোভ সামলানো তার পক্ষে খুব ডিফিকাল্ট। এর সাথে যারা জড়িত, আপনার খুচরা বিক্রেতা, ক্রেতা, উৎপাদক যারা আছেন, সবাইকে আসলে সমন্বিতভাবে কাজ করতে হবে, তাহলেই আপনার এই নকল এবং ভেজাল কসমেটিক্স থেকে আমরা বেরিয়ে আসতে। যে বানায় সে মানুষ হিসেবে কিভাবে এই জিনিসটা বানাতে পারে অন্য আরেকটা মানুষের জন্য, তার নিজের বাচ্চাও তো এই জিনিসটা কিনে খেতে পারে বা দিতে পারে, তার একটা কিশোরী মেয়েও তো ভুলে সেই জিনিসটা লাগিয়ে ফেলতে পারে। ইভেন সে যদি না জানে, না জেনে এই জিনিসটা বানায়, সে হয়তো জানতেও পারছে না কত ক্ষতিকর একটা জিনিস সে তৈরি করলো। সস্তায় সুন্দর কিংবা সুন্দরী হয়ে ওঠা লোভ যারা সামলাতে পারেন না, বিশেষজ্ঞদের এই সতর্কতা বেশ কাজে লাগবে তাদের। সে যাই হোক, আমরা ফিরবো নকল অ্যাক্টিভ গোল্ড মেহেদির মালিক প্রসঙ্গে। বলেছিলাম ফোন আলাপেই শেষ নয়, আসলেই নয়। এরপর তিনি আবারও ফোন করেন, শুনুন কি কথা হয় তার সাথে টিম আন্ডারকভারের। বাংলাদেশে কোনো মেহেদি, মানে বর্তমান যতগুলো মেহেদি ভাই বর্তমানে আছে অ্যাক্টিভ গোল্ড নামে, হ্যাঁ, কোনোটার ভিতরে মেহেদির মৌ নেই ভাই। আমিও চাই না যে বাংলাদেশে অ্যাক্টিভ গোল্ড মেহেদি না থাকুক। দিব আপনাকে বড় কোম্পানি, এটা হচ্ছে কুষ্টিয়া। আগে তো সাক্ষাতে বলবো। আচ্ছা আচ্ছা, ওকে। আসলে তিনি কোনো না কোনো ভাবে আমাদের ম্যানেজ করে তার ব্যবসা বাঁচাতে চান। সে কারণে ফোনে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে সরাসরি দেখা করার অফার দেন। আমরাও ঘুষ খাওয়ার জন্য জিভে জল পড়ছে এমন ভাব নিয়ে যাই তার সাথে দেখা করতে। প্রথমে তার সাথে আমাদের আলাপে আড়ি পাতুন। আমি পোলাপান গুলাকে স্যালারি বোনাস ছাড়া বিদায় করছি। ডু ইউ বিলিভ? কসম খোদার। না ঠিক আছে, শুনুন, আমি বলছি আপনি এটার জন্য না, আপনি এটা আমি না 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 এটা আপনি। এরপর দেখুন কিভাবে টাকা দিয়ে ম্যানেজ করার জন্য মুলামুলি করছেন তিনি। সম্ভব না ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি তো আমাকে দেখুন চান ওনার সাথে তো আমার পরিচয় না, পরিচয় থাক, ওটা আমার, আমি চাই না যে আমার ছোট বোন ভাই কেউ সাথে করে, আমার চাষা কেউ সাথে করে কিছু না। ইস, দেখেই লজ্জা লাগছে। আমি কিন্তু ভাই এটা দিচ্ছি ব্যবসায় কোনো পারপাসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে দেশের মোট কসমেটিক্সের চাহিদার 15% পূরণ করে দেশীয় বৈধ কোম্পানি, আর বাকি 15% আমদানি করা হয়। আর 70% চাহিদা পূরণ করে ক্ষতিকর নকল আর ভেজাল কসমেটিক্স। তাহলে এই 70% ঠেকানোর দায়িত্ব যাদের, তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করছে তার উত্তর জানবো আমরা আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে কিভাবে আমরা নামি দামি ব্র্যান্ড কিনছি, আর তার বিপরীতে আমরা ভুগছি নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যায়, এবং এগুলো নিয়ে আমরা আন্ডারকভার লাইভ সাজিয়েছি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন গেস্ট, এবং তাদের সঙ্গে প্রথমে আপনাকে আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সারোয়ার আলম, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাহিমা সুলতানা রিতা, তিনি একজন রূপ বিশেষজ্ঞ, তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা কিন্তু এই অনুসন্ধানের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছি আসলে আমরা যে সমস্ত প্রসাধনীগুলো ফুটপাত থেকে শুরু করে একদম 5 তলা থেকে কিনছি, সেগুলো আসলে কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বা ত্বকের জন্য উপকারী। আপনারা তো র্যাব এটা নিয়ে অনেক অভিযান পরিচালনা করছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তারপরেও এইটা কেন থামছে না, সেই প্রশ্ন সবার আগে আপনার কাছে রাখতে চাই। এটি আসলে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে মাত্রাতিরিক্ত লোভ এবং নৈতিকতার যে অধঃপতন, তারই বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। কারণ বাজারে যে কসমেটিক্স আমরা পাই, আসলে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে 35 থেকে 40 ভাগের কসমেটিক হচ্ছে আপনার কিন্তু নকল অথবা ভেজাল।
আমরা দেখছি যে যে সমস্ত নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে, বিশেষ করে যেগুলি আসলে আমাদের বিদেশে যেগুলো প্রোডাক্ট রয়েছে, এই সমস্ত প্রোডাক্টগুলো এখানে নকল করছে। এটি একটি সমস্যা। পাশাপাশি হচ্ছে এখানে লোকাল কিছু ব্র্যান্ডের যে সমস্ত ভালো চলে সেগুলো নকল করছে। আরেকটি অসুবিধা হচ্ছে যে আপনার এই যে কসমেটিক্সের সবগুলো পণ্যই কিন্তু আসলে আমাদের বিএসটিআর বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত নয়, যার ফলে হচ্ছে কি অনেকগুলো পণ্য যে যার মতো খুশি সেরকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু উপাদান দিয়ে কিন্তু তৈরি করছে। তো এটি আমাদের জন্য একটা মারাত্মক সমস্যা। কারণ আপনারা জানেন যে আমাদের প্রায় এখন সমস্ত সকল বৃত্তেই, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত যাই বলেন না কেন, সকল বৃত্তে কিন্তু আপনার এই লোকজন কিন্তু কসমেটিক্স ব্যবহার করছেন। তো আমরা যে আগে মনে করতাম যে নিম্নমানের যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে হয়তো এরকম নকল এবং ভেজাল কসমেটিক্স বিক্রয় হয়, কিন্তু আমাদের অভিজ্ঞতা দেখলাম যে ইভেন যে বড় বড় যে সুপার শপগুলো রয়েছে অনেক নামি দামি ব্র্যান্ডের, এবং সেখানে কিন্তু বেশি বিক্রি হচ্ছে সেখানে আসলে, সেখানে অনেক বড় বড় মানুষ যাচ্ছে, অনেক উচ্চবিত্ত সেখানে যাচ্ছে এবং তারা সেখান থেকে কিন্তু সেগুলো কিনছে। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এগুলো তো আমরা জেনে না জেনে বা না বুঝে কিন্তু ব্যবহার করছি নিজেদেরকে সুন্দর এবং সুন্দরী করে তোলার জন্য আসলে। তো আসলে শেষ পর্যন্ত সুন্দর সুন্দরী হচ্ছে তারা নাকি অন্যদিকে যাচ্ছে ব্যাপারটা? আমি একটু আপনার প্রশ্নটা আমি নিলাম, কিন্তু আমি উত্তরটা প্রথম একটু অন্যভাবে দেব। কারণ আজকাল এই মিডিয়া, মানে পেপার মিডিয়া এবং টেলিভিশনে এই সমস্ত পণ্যের যে লোভনীয় বিজ্ঞাপন দেখানো হয়, সাধারণ মানুষ কিন্তু কৌটার ভেতরে কি আছে সেটা কখনো দেখে না। তারা দেখে যেমন যে কোনো একটা ড্রিঙ্কস, মনে হবে বেহেশতের শরবত, তারপরে 7 দিনেই ফর্সা, এই যে জিনিসগুলো দেখানো হয় তখন কিন্তু সে বায়াসড হয়ে যায়। সে মনে করে যে আমি ওই পণ্যটা কিনবো এবং ওই পণ্যটা ব্যবহার করলে আমি যা দেখছি আমি টেলিভিশনে বা আমি পত্রিকায় যা দেখছি আমি সেরকম হয়ে যাব। বিষয়টা কিন্তু তাই। আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস প্রোডাক্ট নলেজ বলতে কারণ নাই। আমাদের যারা ভোক্তারা যারা ইউজ করেন এগুলো, অ্যাকচুয়ালি আদৌ তার স্কিনে সেটা যাবে কিনা বা তার চুলে যাবে কিনা সেটা তারা জানে না। সবচেয়ে বড় জিনিস এইটা আমাদের, আমি বলবো যে এই সাবকন্টিনেন্টে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, একটা ছেলের জন্য যখন একটা মেয়ে দেখা হয়, একজন মেয়েই চায় যে আমার ছেলের বউটা যেন গায়ের রংটা ফর্সা হয়। মানসিকতাই আমরা অনেক ক্ষেত্রে দায়বদ্ধতার জায়গা তৈরি করছি এখানে আসলে। আমাকে এটা চেঞ্জ করতে হলে আমাকে একদম রুটে যেতে হবে। সৌন্দর্য মানে বিউটি কামস ফ্রম ইনসাইড, নট আউটসাইড। এই যে ইনার বিউটি আর আমাদের সৌন্দর্য কি, জন্মসূত্রে পাওয়া সৌন্দর্য হলো একটা, এটা কিন্তু একটা টাইম পরে একটা বয়সে চলে যায়। আর বাকি সব সৌন্দর্য আমরা অর্জন করি, এবং সেই অর্জনটা আমার শিক্ষা, আমার আচরণ, আমার বিহেভিয়ার এবং আমার ম্যানার্স, আমার এটিকেটস, আমি কিভাবে আমাকে ক্যারি করছি সেগুলো দিয়ে। এবং এগুলো আমি মনে করি যে এই মিডিয়াতে এগুলোর প্রোগ্রাম হওয়া উচিত, মানুষকে শিক্ষা দেওয়া উচিত যে সুন্দর আসলে কি। স্যার, এখানে একটা প্রশ্ন কিন্তু বারবারই আসে যে এখানে কোনো না কোনো পক্ষের গাফলতি তো নিশ্চয়ই রয়েছে, না হলে তারা এইরকম ভাবে খোলামেলা ভাবে এগুলো তৈরি করছে, বাজারে বিক্রি করছে, আপনার অভিযান পরিচালনা করছেন, কিন্তু থামছে না ব্যাপারটা কোনোভাবেই। লোভ তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাও কি কোনো কোনো ক্ষেত্রে এইগুলো দ্বারা বায়াসড হচ্ছে কিনা, বা আপনাদের লোকবল সংকট রয়েছে কিনা, বা অভিযান পরিচালনা করার ক্ষেত্রে কোনো আপনাদের সীমাবদ্ধতা রয়েছে কিনা? না, এই ক্ষেত্রে আমি আপনার সাথে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। কারণ নজরদারি সংস্থা যারা করছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমার সাথে সারা দেশেই আমাদের র্যাবের, পুলিশের এবং আমাদের জেলা প্রশাসনের আমাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা কিন্তু সকল জায়গাতেই তারা কিন্তু নিয়মিত হয়তো তদারকি করছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যারা আসলে এই সমস্ত সিন্ডিকেটের সাথে জড়িত বা যারা এগুলি উৎপাদন করছেন, যা বাজারজাত করছেন, একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই যে হিউজ পপুলেশনের একটি দেশে যে পরিমাণ পণ্য আসলে আমাদের বাজারে আসছে বা তৈরি হচ্ছে, প্রত্যেকটি পণ্যই কিন্তু আসলে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আপনার মনিটরিং করা একটু ডিফিকাল্ট। কারণ আমাদের কিন্তু ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব পালন করছেন তাদের সংখ্যা বলেন, টোটাল পপুলেশনের তুলনায় কিন্তু আমাদের খুবই কম বলতেই হবে। সুতরাং এই যে স্বল্প জনবল দিয়ে এবং এই যে পুয়ার লজিস্টিক সাপোর্ট দিয়ে আসলে পুরোটা মনিটরিং করা একটু ডিফিকাল্ট। তারপরে কিন্তু এই সীমিত সম্পদের মধ্য থেকে কিন্তু সবাই কিন্তু কাজ করছেন। আর যারা এই কাজগুলি করছে, আপনার এই যে নকল পণ্য তৈরি করছে, ভেজাল পণ্য তৈরি করছে, তারা কিন্তু এমন একটি জায়গা বেছে নিচ্ছে যে জায়গাটা কিন্তু তারা খুব সেফলি কাজটা করতে পারছেন। আমাদের অভিজ্ঞতা হচ্ছে অনেকটা দুর্গম, অনেকটা ঘুটঘুটি, অনেকটা অলিগলির মধ্যে। দর্শক রয়েছেন ফোনে আমাদের সঙ্গে, সেই ফোনটি আমরা নিয়ে নেব। দর্শক, আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আমি মাজহার বলছিলাম উত্তরবাড়ি থানা থেকে। আমার প্রশ্নটা হলো যে এই ধরনের প্রতিবেদন এর আগে অনেকবার দেখানো হয়েছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের প্রশাসন কিন্তু এই ব্যাপারে বরাবরই দেখা গেছে নীরব। তাহলে এটা ঠিক
পরিত্রাণ পাওয়ার উপায়টা কি, আমরা কি করতে পারি? আমরা এই কথাই আপনাকে বলছিলাম, আসলে পরিত্রাণের উপায়টা আসলে কি, আপনারা কোন পর্যায়ে গেলে এখান থেকে মুক্ত হতে পারবো আমরা আসলে? ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে এটিতে একদম শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমরা এখনো পারি না, এটি অস্বীকার করার কোনো কারণ নেই। তবে আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি যেটি হচ্ছে, আসলে যারা করছেন, যখন আমরা একটি স্পটে তারা উৎপাদন করছে, আমরা কিন্তু সেখানে অভিযান করছি, কিছুদিন পর হয়তো ওই জায়গাটুকু ছেড়ে অন্য কোথাও একটা নিরাপদ আশ্রয় চলে গিয়েছে, যাওয়ার পরে সেখানে হয়তো কোনো না কোনোভাবে সে নতুন করে তৈরি করার চেষ্টা করছে। আমরা কিন্তু যখনই তথ্য পাচ্ছি বা কোনো কোনো জায়গাতে অভিযোগ পাচ্ছি বা নিয়মিত মনিটরিং করছি, তখনই কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি এবং সেখানে তাকে আইনের আওতা নিয়ে আসছি। কিন্তু মানুষের এই যে অতিমাত্রায় লোভ বা দেশপ্রেমের যে এত অভাব, যে এই পণ্যটি যারা ব্যবহার করছেন তাদের কিন্তু স্কিনে বা ত্বকে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হচ্ছে, এমনকি ক্যান্সার হতে পারে। সুতরাং এই যে মানুষের প্রতি যদি কোনো মমত্ববোধ না থাকে, দেশের প্রতি যদি আপনার কোনো ধরনের মায়া বা কোনো দেশপ্রেম না থাকে, নৈতিকতা বলতে কোনো কিছু না থাকে, তাহলে আসলে মানুষকে 100 ভাগ ভালো করা কিন্তু খুবই মুশকিল, 100 ভাগ কিন্তু সফলতা পাওয়া খুবই মুশকিল। আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিন্তু কাজ করছেন, আমরাও কিন্তু করছি, কিন্তু তারপরে কিন্তু একদম জিরোতে নিয়ে আসা যাচ্ছে না। আমরা কিন্তু চেষ্টা করছি যাতে কোনোভাবেই কি করতে না পারে। আপনারা দেখবেন যে আমরা বেশ এই সম্প্রতি সময় আমরা অনেকগুলো অভিযান করেছি, কিন্তু যখন আপনারা প্রায় প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করছেন। আসলে আরেকটি ফোন নিয়ে নেব আমরা। দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম সাজ্জাদ। জি, আমার প্রশ্ন হচ্ছে, এই যে অভিযানগুলো চলছে এটা খুবই সীমিত পর্যায়ে, যার কারণে প্রবলেম হচ্ছে আমরা ওদেরকে ভালোভাবে আইডেন্টি করতে পারতেছি না এবং তাদের বিচারের ব্যবস্থা করতে পারতেছি না, যার কারণে তারা আবার এই পেশাতে নিয়োজিত হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে, আমরা যেখানে কিনতে যাই আসল আর নকলের তফাৎটা আমরা বুঝতে পারি না, যে ভালো কোম্পানির এই ব্র্যান্ডের সঙ্গে যে এখন সব নকল প্রোডাক্ট গুলো শুরু হয়েছে ওই প্যাকেটিং করা, যার মাধ্যম দিয়ে আমরা তো পারতেছি না আসল আর নকল কোনটা চিনতে। ব্র্যান্ডের দোকান থেকে কিনলেও এই যে আসল নকল চেনার জন্য কি কোনো কৌশল রয়েছে কিনা? আপনি তো রূপ বিশেষজ্ঞ, আপনি জানেন কিনা আসলে ব্যাপারটা? অবশ্যই কৌশল আছে, কারণ যখন আমি নকল পণ্য ব্যবহার করব, ওইটা আর আমার স্কিনে কিন্তু স্যুট করবে না, নানান রকম সমস্যা দেখা যাবে। কেনার সময় কোনো ব্যবস্থা রয়েছে কিনা? কেনার সময় কোনো ব্যবস্থা, যদি এটা স্যাম্পল কেউ বলে যে হ্যাঁ আমি ছোট একটা প্যাকেট নিব, ইউজ করব, বা দোকানে যদি ভোক্তা যারা কেনে এরা যদি বলে যে না আমরা উইদাউট টেস্ট কোনো প্রোডাক্ট কিনবো না। আমি বিদেশে অনেক জায়গায় দেখেছি স্যাম্পল প্রোডাক্ট থাকে, তা আমরা গেলে সেটা একটু ইউজ করি, লাগাই, তখন দেখি স্কিনে যে না ভালোই তো লাগছে, তখন হয়তো বলি দেন। আমাদের দেশে কিন্তু সেই ধরনের কোনো, বাংলাদেশের বাস্তবতায় তো স্যাম্পল দিয়ে টেস্ট করে সেটা কিনে ব্যবহার করার বাস্তবতা তো নেই। সেক্ষেত্রে আমরা যারা সাধারণ ভোক্তা বা সাধারণ ভোক্তারা প্রশ্ন করলেন, তারা কি শুধু ঠকেই যাবেন সবসময়? আসলে না, এক্ষেত্রে আমি বলবো ওনাদের রুখে দাঁড়াতে হবে। আমি মানে র্যাবের যে ভাই অভিযান চালাচ্ছেন, ওনার একার অভিযানে কাজ হবে না। যারা ইউজার তারা যদি একটু রুখে দাঁড়ায় যে আমরা এই যে সমস্ত জিনিস ব্যবহার করব না, আমরা প্রাকৃতিক উপকরণ দিয়ে, দরকার হলে আমার নিজের যেটা আদি আমলে ছিল এক সময় হয়ে আসছে, আমি দরকার হলে অয়েলকে ক্লিনজার বানাবো, আমি ভেষজ আমার স্কিন ব্রাইট করব, আমি টমেটো ইউজ করব, আমি এগুলো করব না যতদিন পর্যন্ত এরা ঠিক না হবে। যদি এই ধরনের কিছু অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করতে পারি যারা প্রোডাক্টগুলো ব্যবহার করছে, আমার মনে হয় তাদের উচিত শিক্ষা হবে যারা প্রোডাক্টগুলো তৈরি করছে। একটা দর্শক রয়েছে আমাদের সঙ্গে ফোনে। দর্শক, নামটি বলে আপনি প্রশ্নটি করুন। জি, আমার নাম আব্দুল সত্তার। আমি বলতে চাচ্ছি যে ওনাদের মতের সঙ্গে আমি একমত না। তার কারণ হলো, যেমন দেখেন এখন ইলিশের যে সমস্ত প্রজননগুলো বন্ধ করেছে গভর্নমেন্ট, সকলে মিলে যে কেউ বাজারজাত করতে পারবে না, বাজারজাত করলেই তাহলে ধরা পড়বে। তো এখন যারা ভোক্তা তারা যেহেতু কাজ করতেছেন, তারা যেহেতু এটা কিনতেছেন, কারণ এটা বাজারে সহজলভ্য হচ্ছে। আমার প্রশ্ন হলো যে এটা যদি বিক্রি না করতে পারে দোকানগুলোতে শুধুমাত্র যদি সেল না করতে পারে, তাহলে এটা যেই প্রোডাকশন দিক না কেন সেটা তো সে বিক্রি করতে পারবে না। যেহেতু সে বিক্রি করতে পারবে না, অতএব তার প্রোডাকশনের অভিযান চালানোর, সেখানে এত কষ্ট করে অভিযান চালানোর কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যে দোকানগুলোতে এই সমস্ত নকল দ্রব্যাদি বন্ধ করা উচিত। যে কথা তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে বিক্রি বন্ধ না করা পর্যন্ত ভোক্তা সেটি ভোগ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না। এই উত্তরটি আপনার কাছ থেকে নিব আমরা, তবে একটি ছোট বিরতির পরে। দর্শক, আন্ডার কাভারের নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে উত্তরগুলো নিব আমরা।
দর্শক আবারও স্বাগত আন্ডারকভার লাইভে। একটা প্রশ্ন নিয়ে গিয়েছিলাম বিরতিতে, উত্তর জানবো সারোয়ার আলমের কাছ থেকে। তারা বলছেন যে বিক্রি বন্ধ না করা গেলে তো ভোক্তা সেটা কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, বিক্রি বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেবেন কিনা আপনারা? আসলে এখানে যেটা হয়েছে যে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নটা আসলে যথার্থই, আসলে ওনার সাথে দ্বিমত করা আসলে আমাদের সুযোগ খুবই কম। তো বিষয় যেটি হয়েছে আসলে আমাদের এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, যে এক গ্রুপ তৈরি করছে, একটি সিন্ডিকেট আপনার বাজারজাত করছেন, বিক্রয় করছেন, তো এইখানে যেটি হয়েছে যে এই সমস্ত পণ্যতে লাভ বেশি। ফলে হয় কি, দোকানে যারা বিক্রি করেন, ধরুন আপনি একটি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিনছেন, বা আপনি হয়তো একটি সানসিল্ক শ্যাম্পু কিনেছেন, কিন্তু সেটি তো নকল পণ্য বা ভেজাল পণ্য এখানে তৈরি করেছে এটা। তো এইটি দোকানদার কিন্তু জানে, যে দোকানদার কিন্তু আসলে জানে যে এই পণ্যটি যে সোর্স থেকে সে নিয়ে আসছে সেটি হয়তো আসলে আসল পণ্য নয়। পাইকারি এবং খুচরা বিক্রির পার্থক্য অনেক বেশি, এবং যেহেতু এই সমস্ত পণ্যতে লাভ হয় বেশি, এই জন্য কিন্তু দোকান যারা চালান বা খুচরা বিক্রেতা তারা কিন্তু চান যে এই সমস্ত পণ্যগুলো বেশি বিক্রি হোক। ফলে হচ্ছে কি, এই যে ডোর টু ডোর, দোকান টু দোকান কিন্তু প্রত্যেক জায়গায় অভিযান করা কিন্তু ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি, আপনারা জানেন যে আমাদের এই যে সীমিত স্বল্পত লোক দিয়ে আসলে তো যেখানে আপনার খাবারের ভেজাল, ওষুধের ভেজাল, আমাদের ওইগুলো ট্যাকেল করতে করতে আমাদের কিন্তু আমরা কুল পাচ্ছি না। তো পাশাপাশি এখানে কসমেটিক্সের নতুন একটা সমস্যা, এই জন্য আসলে পুরো কিন্তু মনোযোগ এক জায়গায় দেওয়া যাচ্ছে না। আরেকটি কথা উনি প্রশ্ন করে যারা বলেছেন যে ইলিশের জন্য, হ্যাঁ অবশ্যই এইবার আমরা যে ইলিশ মাছ পেয়েছি এটা অবশ্যই একটি সমন্বিত উদ্যোগের ফলাফল এবং এটি অব্যাহত অভিযানের ফলাফল, এবং অবশ্যই এটি ভ্রাম্যমাণ আদালতের একটি বড় ধরনের পজিটিভ রেজাল্ট বলে আমরা মনে করি। ইলিশ না খেলে কিন্তু আমরা ক্যান্সার আক্রান্ত হব না, কিন্তু যদি কসমেটিক্স যদি ভেজাল হয় আমাদের ক্যান্সার আক্রান্ত হব। এখন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি জি, অনেক সময় আমরা দোকানে কিনতে গেলে রাজনৈতিক নেতারা দোকান দেয়, সেখানে যাচাই বাছাই করে কেনা যায় না, বা একবার দুইবার কথা বলতে গেলে কথা বলতে যায় না। আমি গেস্টদের কাছে বিশেষ করে ম্যাজিস্ট্রেট সাহেব ওনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি ওনারা রাজনৈতিক মুক্ত হয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করার বিশ্বাস, দোকানদার পণ্য উদ্বুদ্ধ হয়ে কাজটা করতে হবে। আমি ওনাদেরকে এ ছিল আমার প্রশ্ন, আর আমাদেরকে ধন্যবাদ দেখছেন অভিযান করছেন। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। ওনারা বলার চেষ্টা করেছেন যে কোনো প্রভাব মুক্ত হয়ে আপনারা অভিযান পরিচালনা করেন, এই ব্যাপারটা আপনাকে জানবো। তবে আমি রাইমা ইসলামের আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো অনেক ব্যাপারেই কথা বলছি, যে শারীরিক সৌন্দর্য, মানসিক সৌন্দর্য, বাইরের চেহারা, ভেতরের চেহারা। আসলে একটা মানুষের কি বাইরের সৌন্দর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি ভেতরটা ভালো হওয়া দরকার? আপনার তো রূপ নিয়ে কাজ করেন, সে বিষয়ে আপনার একটি বক্তব্য আপনি রাখতে যাচ্ছেন। আমি প্রথমেই বলবো সুস্থতা। একটা মানুষের সুস্থ থাকতে হবে প্রথম, তারপরে তার ভেতরের সৌন্দর্য আসবে। স্ট্রেসটা কম রাখতে হবে। আসলে সুন্দর থাকাটা ভালো কসমেটিক্স মাখলেই কিন্তু সুন্দর থাকে না, অনেকগুলো জিনিস তার সাথে জড়িত। তার ভালো একটা ফুড হ্যাবিট দরকার, তার একটা লাইফস্টাইল দরকার, তার নিয়মিত একটা এক্সারসাইজ থাকা দরকার, লাইফে তার স্ট্রেস কম থাকা উচিত। মানে সব কিছুর একটা কম্বিনেশন হলো সুন্দর। আমার দেখা গেল শারীরিকভাবে আমি অনেক অসুস্থ, মানসিকভাবে আমি তার চেয়েও খারাপ। ওই যে একটা কথা আছে, দেহ মন আত্মা। আমার দেহ কোথায় আছে, এখানে আছে, মন কই আছে আমি জানি না, আর আত্মার খবর নাই। তো এই যে একটা সমন্বয়, ফোনে তার প্রশ্নটি আমরা নিব। দর্শক নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমরা এই প্রশ্ন নিয়েছিলাম একটু আগে, সেই উত্তরই জানবো আপনার কাছ থেকে। ফোনটি কেটে গিয়েছে কিছুক্ষণ আগে। সেটি হচ্ছে তারা বলছিলেন যে প্রভাব মুক্ত হয়ে কাজ করা আর কি, এটা কিন্তু সাধারণ মানুষ বারবারই বলে থাকেন। আপনার উত্তরে জানতে চাই এখানে। যিনি দর্শক প্রশ্ন করেছেন আমি তার সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আমরা আসলে যারা কাজ করছি আমরা কিন্তু স্বেচ্ছায় সহযোগে কিন্তু কাজগুলো করছি এবং কোনো ধরনের প্রভাব ছাড়াই কিন্তু কাজ করছি। এবং একটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমরা যেখানে অভিযান পরিচালনা করছি বা যেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি সেখানে কিন্তু কেউ ছোট বড় বলে আমাদের কাছে কিছু নেই। যিনি অপরাধ করছেন তিনি অপরাধী, তিনি আসলে সমাজের কোন লেভেলের মানুষ, কোন জাতীয় পরিচয়, এটি কিন্তু আমাদের কাছে বড় বিষয় নয়। তিনি যদি কোনো অভিযোগ ক্রাইম করে থাকেন তিনি আমাদের কাছে আইনের কাছে কিন্তু তিনি অপরাধী হিসেবে গণ্য। তিনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেটি সমাজে যে স্তরে মানুষই হন না কেন। এটি তো আমরা একটা বিষয় আশ্বস্ত করতেছি যে আমরা আমাদের এই অভিযানগুলি বা এই যেগুলি পরিচালনা করছি সবগুলোই কিন্তু আমরা যে কোনো ধরনের আপনার আনফেয়ারমেন্টস বা যে কোনো প্রভাব মুক্ত হয়ে কিন্তু আমরা কাজগুলি করছি। তো বিষয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করছি, হ্যাঁ, তবে আমরা এখনো কাঙ্ক্ষিত মানে কিন্তু পৌঁছতে পারিনি। কারণ এখানে আমার একটা প্রশ্ন জন্মেছে মনে, সেটি হচ্ছে যে এই যে অপরাধগুলো হচ্ছে, শাস্তির বিধান যেটা বলা হচ্ছে, অনেকে বলছেন যে এই শাস্তির বিধান আসলে অনেকটাই লঘু, এই যে দণ্ড তারা পাচ্ছে আর কি। কারণ তারা একটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, অনেক বড় ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আইন যেখানে শাস্তির বিধান করছে সেটি
খুব অল্প সময়ের জন্য হচ্ছে আর কি, দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়ছে না, এই উত্তর জানতে চাই আপনার কাছ থেকে। এটি আসলে অস্বীকার করার সুযোগ আমাদের খুব কম, কারণ হচ্ছে আসলে আমাদের আইনগুলি আসলে যেভাবে নিয়মিতভাবে আপডেট করা দরকার সেভাবে কিন্তু সবসময় সবগুলো আইন হয় না। ফলে হচ্ছে কি, ধরেন একটি আমাদের দণ্ডবিধিতে একটি আছে যে আমাদের পাবলিক নয়েসেন্স 200 টাকা জরিমানা ছিল, কিন্তু যখন এই 1900 সালের দিকে 200 টাকার মান আর বর্তমান সময়ের মান কিন্তু অনেক ভিন্ন। সুতরাং এই যে টাইম টু টাইম আসলে আইনগুলোকে সংশোধন করা যে প্রয়োজন বা যেটি আসলে বাস্তবতা নিরিখে, এটি আসলে বিভিন্ন কারণে যুগোপযোগী হয়নি, অনেক সময় এটা হয় না। একজন দর্শক রয়েছেন ফোনে আমাদের সঙ্গে, দর্শক নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ জালাল, আমি ঢাকা থেকে বলতেছি। জি, আমি আমার প্রশ্নটা হলো আমি আপনাদের মাধ্যমে প্রচার করতে চাইতেছি যে আমরা যারা এটা ব্যবহার করি, ব্যবহার করার পর আমাদের এই পণ্যের যে কাবার গুলা আমরা যাতে নষ্ট করে ফেলি, 1 টাকার জন্য এইগুলিকে বিক্রি করার মাধ্যমে আমাদের এই প্রশ্রয়গুলো পাইতেছে, এই অপরাধগুলো ওরা করতে সুযোগ পাইতেছে। আপনাদের মধ্যে আমার বলার উদ্দেশ্য এগুলি নষ্ট করে ফেলা, ব্যবহার করার রাইমা আপনি এই কথাই কিন্তু বলছিলেন যে ব্যবহারের পরে কৌটোগুলো নষ্ট করে ফেলা এবং সেগুলো খুব কনসিয়াসলি থাকা আর কি। আপনার আর কোনো পরামর্শ রয়েছে কিনা আসলে দর্শকদের জন্য, ভোক্তাদের জন্য? আমি যেটা বলবো যে আসলে আমাদের নিজেদেরকে একটু বোঝা উচিত যে আমি আসলে কি লাগাচ্ছি, কি করছি। আর যখনই আমি এই কৌটোগুলো জমিয়ে রেখে ওই বিক্রি করা হয়, এই জিনিসটা না করে এটাকে পুরো ড্যামেজ করে ফেলে দেওয়া উচিত, মানে এই জিনিসটা না করা উচিত। তখনই দেখা যায় ওই যে কৌটোগুলো কিনে নেওয়া যাওয়া হয় তার মধ্যেই কিন্তু আমরা যেগুলো দেখছি সেই পণ্যগুলো ঢুকিয়ে আবার সেগুলো দোকানে চলে আসে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো যারা ভোক্তা তাদেরকে, যে পণ্য কেনার আগে খুব ভালো করে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে যে এটা তার জন্য সুইটেবল কিনা। তারপর তো আসল নকল আসবেই অবশ্যই সেটা, তবে সেটা চেনা একটু সবার জন্য ডিফিকাল্ট, তবে চেষ্টা করতে হবে, জেনে শুনে মাখতে হবে, ব্যবহার করতে হবে। আসলে তারা তো একটা বড় চক্র হিসেবে কাজ করে, এক পক্ষ কাঁচামাল নিয়ে আসে, অন্য পক্ষ বানায়, আরেক পক্ষ সাপ্লাই করে, এবং তারা খোঁজ খবর রাখে। আপনাদের ব্যাপারে তারা খোঁজ খবর রাখে আসলে যে কোন ম্যাজিস্ট্রেট কখন অভিযান পরিচালনা করছেন, কোন সোর্স এখানে খবর নিয়ে যাচ্ছেন, কোন সাংবাদিক সেখানে নজর রাখছেন। তারা বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে আমাদেরকে ম্যানেজ করারও চেষ্টা করেছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। আসলে এই পুরো চক্র ভাঙার জন্য তো একটা মহা পরিকল্পনা দরকার। কোনো বাস্তবায়ন পরিকল্পনা কি আপনাদের রয়েছে কিনা? আসলে না, অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার ভোক্তাদেরকে বা আমাদের দর্শকদের কাছে যে বিষয়গুলো অনুরোধ করব, প্রথমত হচ্ছে যে যখন একটি কসমেটিক্স কিনবেন আপনারা এটি দেখবেন যে আসলে এর মধ্যে নিচে যে ডেটটি বা উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ সেটা আসলে সঠিকভাবে আছে নাকি ঘষামাজা করা আছে। যদি দেখেন যে ঘষামাজা করা আছে তাহলে বুঝে নেবেন যে এটা আসলে বাজার থেকে খোলা করে এটি আসলে ভেজাল করেছে বা নকল করেছে, যে একটি বিষয়। দ্বিতীয়ত একটি ব্যবহার করার পরে আপনারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই এর যে কভার যেটি থাকে, প্যাকেট যেটি থাকে, এটিকে অবশ্যই আপনি রেজিস্টার করে দেবেন যাতে কোনোভাবে এটি পুনরায় আবার বাজারে যেতে না পারে। কারণ একটা সিন্ডিকেট কিন্তু আপনার এই যে প্যাকেটগুলো তারা কুড়িয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এগুলো ওয়াশ করে এগুলি কিন্তু নতুন আবার আরেকটা বিক্রি করে আরেক গ্রুপের কাছে, সেই গ্রুপ এইটি মালগুলি আরেকটি গ্রুপ বাজারজাত করেন। তো এই যাতে করে বিশেষ করে বিদেশি যে সমস্ত কসমেটিক্স গুলো রয়েছে, এই বিদেশি কসমেটিক্স এর যে প্যাকেট বা বোতলগুলো রয়েছে এগুলো ডিস্ট্রয় করে দেবেন। আর আমরা একটা শেষ প্রশ্ন নিব আপনাদের জন্য, সেটি হচ্ছে দর্শক আপনি নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আমি শ্রীনগর থেকে সাগর বলছি। জি হ্যাঁ, আপনাদের টিম যে কিছু কারখানার মধ্যে পৌঁছে গেল, তো আমাদের মনে হয় যে একটা টিম যেহেতু এই কারখানাগুলি খুঁজে বের করতে পারে এবং কারখানাতে পৌঁছে যেতে পারে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছতে পারে না। এখন কি আমরা ধরে নিব যে সত্যের মধ্যেই ভূত আছে? এই প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি, আপনি উত্তরটি আপনার কাছে জানবো, একদম শেষ উত্তর আপনার কাছে জানতে চাই, এই উত্তরটি আপনি দিবেন। এটি দুটো বিষয়, একটা হচ্ছে যে না, এটি ওনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। কারণ হচ্ছে যে যেসব আমাদের তথ্যগুলি আসছে জনগণের কাছ থেকে, আমাদের তথ্যগুলি আসছে মিডিয়া থেকে, আমাদের তথ্যগুলি আসছে আমাদের নিজস্ব গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে, আসার পরে কিন্তু আমরা কিন্তু সেভাবেই কিন্তু অভিযান পরিচালনা করছি। যেখানে যেভাবেই কিন্তু আমরা তথ্য পাচ্ছি সাথে সাথে কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং ব্যবস্থা কিন্তু নিয়েছি। সুতরাং আমি ওনাকে আশ্বস্ত করতে চাই বিষয়টি কিন্তু সেরকম নয়, আমরা কিন্তু যেখানেই খবর পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। আমি আপনাদের মাধ্যমে যে বিষয়টি আমাদের দর্শকদের কাছে অনুরোধ করব সেটি হচ্ছে যে বাড়িতে বা যে হাউসে তৈরি করা হচ্ছে সেই তথ্যগুলি আপনার জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনারা জানেন যে এখন জানানো খুব সহজ, কারণ আমাদের র্যাবের অ্যাপস রয়েছে, আমাদের মোবাইল নাম্বার রয়েছে, আমাদের ফেসবুকে আপনারা কমপ্লেন করতে পারেন। সুতরাং যে কোনো উপায়ে আমরা চাই আপনাদের কাছে তথ্য। আমরা তথ্য পাওয়ার পরে অবশ্যই যে কোনো জায়গায় হোক, যে প্লেসে হোক না কেন, যার কাছে হোক না কেন, আমরা কিন্তু সেখানে মানে আমাদের আইনের ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা করে থাকি। সুতরাং আমরা চাই যে জনগণই হোক আমাদের তথ্য বা উৎসের বড় উৎস,
যাতে করে কেউ কোনো অপরাধ করে পার পেতে না পারে। শেষ 30 সেকেন্ডে সর্ষের মধ্যে কি ভূত রয়েছে কিনা আপনার মূল্যায়ন জানবো, এই দিয়ে আমি শেষ করব। আমি সর্ষের ভূতের কথা আমি এখানে বলতে চাই না, আমি আমার মানে দর্শক যারা পাবলিককে অ্যাওয়ার করতে চাই, কারণ অ্যাওয়ারনেসটা অনেক বড় জিনিস। মেহেদি, কালো মেহেদি কখনো কালো হয়, তারপরে এই যে 5 মিনিটে রাঙা হয়ে যায়, এগুলো যে কত ডেঞ্জারাস, ক্যান্সার হয়। ফেয়ার পলিশ বলে একটা জিনিস যেটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে করা হয়, বিভিন্ন পার্লারে ইউজ করা হয় এবং এগুলো শিখিয়ে দেওয়া হয় সেই দোকানদারদের রেসিপি। হাইড্রোজেন পারঅক্সাইড আর যে কোনো সাথে দুটো জিনিস থাকে। তো এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো ইউজ করছি আমরা, মানে যারা আমাদের নিয়মিত করছেন, আমি তাদেরকে বলবো যে তারা সচেতন হন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা চেষ্টা করেছি আন্ডারকভার লাইভে আপনাদের মনে তৈরি হওয়া প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। থাকবেন সতর্ক, থাকবেন সুস্থ এবং সবসময় থাকবেন আন্ডারকভারের সঙ্গে, আন্ডারকভার লাইভের সঙ্গে, থাকবেন নিউজ 24 এর সঙ্গে।